পনেরো হ্যাঁ আজকের দিন কমিশনে প্যানেল চাই, আবার প্যানেল চাই, ওয়েবসাইটে প্যানেল চাই, আবার প্যানেল চাই, দিকে দিকে প্যানেল চাই, আবার প্যানেল চাই, এই রাজ্য জুড়ে প্যানেল চাই, আবার প্যানেল চাই, দাবি মোদের একটাই, অবিলম্বে প্যানেল চাই, অবিলম্বে প্যানেল চাই, আবার প্রাইমারি প্যানেল চাই, শ্রেয়াংশু আবার প্রাইমারি প্যানেল চাই। দেখতে পাচ্ছেন আমাদের এই লড়াই, দীর্ঘ লড়াই যে আপার প্রাইমারি নিয়োগের দাবিতে, সেটা এখনো পর্যন্ত চলছে এবং ভবিষ্যতে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে যতক্ষণ না যোগ্য চাকরি প্রার্থীকে আমরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ প্রথম থেকে একটা বিষয় ক্লিয়ার করে এসেছে আপনাদের কাছে, সেটা হলো যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছে তাদেরকে দ্রুত স্কুলে পাঠাতে হবে এবং প্রতিটা যোগ্য চাকরি প্রার্থী স্কুলে যাবে আর লাস্ট যোগ্য চাকরি প্রার্থীটা ওয়েটিং থাকা পর্যন্ত আমাদের ওয়েটিংয়ের যে সংগ্রাম সেটা চলবে। তাই আজকের দিনে আমাদের খুব বেশি আনন্দ বা উৎসাহিত হওয়ার কিছু নেই। আমরা অর্ডার পেয়েছি, প্যানেলের দিকে এক ধাপ এগিয়ে গেছি, রিক্রুটমেন্টের দিকে এক ধাপ এগিয়ে গেছি, এটা যেমন বাস্তব তেমন একবার প্যানেল প্রকাশ হয়েও পরবর্তীতে ক্যান্সেল হয়েছে, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু একটা বিষয় আমরা কখনো হতাশ করতে চাই না কোনো চাকরি প্রার্থীকে, যে এখানে হতাশ হওয়ার কিছু নেই। আজকেও চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, আমি পার্সোনালি কথা বলেছি, চেয়ারম্যান স্যার উনি বলেছেন দায়িত্ব নিয়ে যে যতটা ফেয়ারভাবে করা দরকার আমি ততটা ফেয়ারভাবেই এমপ্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করবেন। তিনি মঞ্চকে দায়িত্ব নিয়ে জানিয়েছেন যে আমরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে আমি যখন ওনাকে বলি, উনি আগামীকাল অথবা পরশুদিন দেখা করার কথাও বলেছেন, উনি আমাদের সঙ্গে বসবেন এবং তারপরে উনি প্যানেল প্রকাশ করবেন। তো যাই হোক, প্যানেল প্রকাশের আগে উনি আমাদেরকে সাক্ষাতের সময় দিয়েছেন এবং আমরাও সেখানে বলার চেষ্টা করব বা আজকেও বলার চেষ্টা করেছি যে স্যার এর আগে আমরা প্যানেল একটা প্রকাশিত হওয়ার পর সেই প্যানেল দুর্নীতির দায়ে বা চরম পরিমাণে অসঙ্গতি থাকার কারণে সেই প্যানেল ক্যান্সেল হয়েছে। তাই ফার্দার যেন এই রকম কোনো প্যানেল প্রকাশিত না হয়, যেন ত্রুটি বিচ্যুতিহীন প্যানেল হয়। কোনো রকম কোনো সমস্যা বা বিচ্যুতি যদি থেকে যায় সেটা কোর্টের দ্বারস্থ হয়ে আবার দ্বিতীয়বার ক্যান্সেলেশনের পক্ষে বা ক্যান্সেলেশনের দিকে যেন না যায় বা কোনো রকম কোনো অসঙ্গতি যেন এই প্যানেলের সঙ্গে না থাকে, সেই বিষয়ে উনাকে অবগত করলে উনি আবার জানিয়ে দিয়েছেন যে আবার তোমরা এসো, প্রয়োজনে তোমাদের সঙ্গে বসবো। উনি ভালোভাবে বসার কথা বলেছেন, উনি সময় দেবেন, কথা বলবেন, তারপরে উনি প্যানেল প্রকাশ করবেন। যাই হোক, আমরা এই যে লড়াইটা দীর্ঘদিন যাবৎ চালিয়ে যাচ্ছি, চেষ্টা করব ভবিষ্যতেও যতক্ষণ পর্যন্ত না যোগ্য চাকরি প্রার্থীদেরকে স্কুলে পাঠাতে পারছি এবং লাস্ট যোগ্য চাকরি প্রার্থীটা চাকরি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই সংগ্রাম, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের লড়াই সংগ্রাম সেটা কিন্তু চলবে। এই লড়াইকে আমরা কখনোই থামাবো না। যতক্ষণ না আমরা স্কুলে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রামের মতো করেই আমরা চলব। সবাইকে সম্মিলিতভাবে সঙ্গে নিয়ে আমাদের মঞ্চের যিনি অ্যাডভোকেট ছিলেন আজকে খুব ভালো আর্গুমেন্ট করেছেন। ভবিষ্যতে ওনার সঙ্গে আবার কথা হবে, ওনাকে আবার বলবো যে আমাদের লাস্ট স্কুলে পাঠানো পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকুন। এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকেও বারবার বলেছি যে আপনি অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলে অ্যাডভোকেট জেনারেলকে উপস্থিত রেখে হিয়ারিংগুলোকে ঠিকঠাক করে করিয়ে যতটা দ্রুত সম্ভব যোগ্য চাকরি প্রার্থীদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। কারণ এর আগের দিনও আপনারা হয়তো মিডিয়াতেও দেখেছেন যে খুব কষ্ট নিয়েই বলছিলাম যে আমরা রাস্তায় বসে থাকতে পারছি না, যে আমরা স্কুলে যেতে চাই, বাড়ি ফিরতে চাই। সত্যিই আমরা স্কুলে যেতে চাই, বাড়ি ফিরতে চাই। কারণ এই 42 ডিগ্রি তাপমাত্রার পর এই যে বর্ষা বাদলের দিনে আজকে ভিজে ভিজে এই যে আন্দোলন কর্মসূচি ছিল, সেখানেও আপনারা এর আগের লাইভে দেখেছেন যে কিভাবে ভিজে চাকরি প্রার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সংগ্রামগুলো প্রতিনিয়ত করছে। তো যে যোগ্য চাকরি প্রার্থীদের স্কুলে থাকার কথা, তারা আজকে বর্ষা বাদলের দিনে রাস্তায় ভিজে রোদ্রে পুড়ে
তারা আজকে যোগ্য চাকরি প্রার্থী, স্কুলে যাওয়ার যারা যোগ্য হবু শিক্ষক, তাদেরকে আজ রাস্তায় বসে থাকতে হচ্ছে। এই লজ্জা সত্যি কমিশনের, এই লজ্জা স্কুল সার্ভিস কমিশনের, এই লজ্জা রাজ্য সরকারের, এই লজ্জা রাজ্য সরকারকে যারা প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে তাদের। সুতরাং আমাদেরকে যোগ্য চাকরি প্রার্থী, আমরা আমাদেরকে যত দ্রুত সম্ভব আমাদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে কাউন্সিলিং করান, স্কুল দিন। যারা যোগ্য চাকরি প্রার্থী, আমরা এখনো পর্যন্ত মঞ্চের পক্ষ থেকে একজন অযোগ্যের হয়ে সওয়াল করিনি বা প্রশ্ন আনিনি। যে অযোগ্য ছিল, যার কোনো রকম কোনো সমস্যা ছিল, তাকে বাদ দিন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যে যোগ্য চাকরি প্রার্থীটা অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য অপেক্ষা করছে, আজকে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে যে সাকসেসফুল ক্যান্ডিডেটদের পক্ষে আজকে সওয়াল করেছেন কল্যাণবাবু। বারবার উনি একটা কথা বলেছেন যে আনসাকসেসফুল ক্যান্ডিডেট। হ্যাঁ, আমরা এই শব্দগুলো উচ্চারণ করতে চাই না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি যে আনসাকসেসফুল ক্যান্ডিডেটদের জন্য সাকসেসফুল ক্যান্ডিডেটরা শয়ে দিন, বছরকে বছর অতিক্রম করে রাস্তায় থাকতে পারবে না। তাই যারা সাকসেসফুল, যাদের কোনো সমস্যা নেই, যারা যোগ্য, তারা স্কুলে যাবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তাই আবারও বলছি, এই প্যানেল প্রকাশিত হবে এই সপ্তাহের মধ্যে। কেউ হতাশ হবেন না, লাস্ট পর্যন্ত আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থীটা থাকা পর্যন্ত মঞ্চ থাকবে, মঞ্চে আপনাকে স্বাগত জানাবো। এই লড়াই শেষ করব আমরা সেই দিন, যেদিন প্রতিটা যোগ্য চাকরি প্রার্থী আপার প্রাইমারি যারা দীর্ঘ 10 বছর অপেক্ষা করছে তাদেরকে স্কুলে পাঠাতে পারবো, সেই দিন আমাদের লড়াই মূলত শেষ হবে। তার আগে আমরা এই লড়াই শেষ করব না। এতটুকু দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অবগত করে রাখলাম। তো আমাদের এই যে সংগ্রাম, সত্যি আমাদের সংগ্রাম, এটা রুজি রুটির সংগ্রাম, এটা ভুখা পেটের সংগ্রাম, এটা অস্তিত্বের সংগ্রাম, এটা জীবন সায়ান্নে, একদম মানে সায়ান্নে বলতে পারি আমরা, আমাদের বেকারত্বের একদম সায়ান্নে পৌঁছে আমরা যে সংগ্রামটা জারি রেখেছি, সেটা আমাদের হকের সংগ্রাম, নিজের অধিকারের সংগ্রাম, নিজের অস্তিত্বের সংগ্রাম। এই সংগ্রামটাকে আমরা সংগ্রামের মতো করেই দেখি এবং লাস্ট পর্যন্ত দেখব। তাই কোনো চাকরি প্রার্থী, আবারও বারবার রিকোয়েস্ট করি এই কারণে যে আজকাল পরশু যেদিনই হোক প্যানেল প্রকাশ হবে, প্যানেল প্রকাশ হলে চাকরি প্রার্থীরা স্বাভাবিকভাবে, এক শ্রেণীর চাকরি প্রার্থীরা একটু হতাশ হবেন, কারণ সবাই তো এমপ্যানেল হবে না, কিছু ওয়েটিং হবে। তখন ওই ওয়েটিং চাকরি প্রার্থীরা হতাশ হয়ে হয়তো ভাবতে পারেন যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, আমাদের কি আর চাকরি হবে না এত বছর পর। এটা ভাবার কিছু নেই, কারণ পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ এইটুকু অ্যাসিওর আপনাকে করতে পারে যে আপনার জন্য লড়াইটা আমরা করব। যারা এমপ্যানেল হবে তারাও আপনার জন্য লড়াই করবে। লাস্ট পর্যন্ত এই লড়াইটা লড়াইয়ের মতো করেই করব এবং প্রত্যেকটা সেকশনে 9, 10, 11, 12 ওয়ার্ক ফিজিক্যাল, গ্রুপ সি, গ্রুপ ডি, সেখানে যদি এসএন পোস্ট হয় তাহলে আপার প্রাইমারির ক্ষেত্রেও এসএন পোস্ট হবে, সুপার নিউমেরিক পোস্ট হবে। তাই আমরাও চাই যে আপার প্রাইমারির প্রতিটা চাকরি প্রার্থী যারা দীর্ঘ 9-10 বছর ধরে অপেক্ষা করছে তারা স্কুলে যাবে। তাই হতাশ হওয়ার কিছু নেই, মঞ্চে আস্থা রাখুন, ভরসা রাখুন। একের লাঠি 10-এর লাঠি একের বোঝা, একটা কথা আছে যে সবে মিলে মিশে করি কাজ, নাহি জিতি নাহি লাজ। একটা বিষয় যে আমরা এই কাজগুলা অর্গানাইজ ওয়েতে করতে চাই, সবসময় জয়েন্টলি করতে চাই। আমরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের জায়গা থেকে, মঞ্চের প্ল্যাটফর্ম থেকে সমস্ত কিছুকে সম্মতি, এই তো শহীদ মিনার দেখতে পাচ্ছেন, এই শহীদ মিনারের পাশের রাস্তাটা দিয়ে আমরা রাউন্ড করে তারপরে আমরা আমাদের এই মিছিল বা আমাদের এই বিক্ষোভ আমরা এটা শেষ করব। তো যাই হোক, যেটা বলার ছিল যে আপনারা কেউ হতাশ হবেন না বা হতাশ হওয়ার কোনো জায়গা নেই। দেখুন, শত হতাশা কাটিয়ে আমরা কিন্তু আজ এই জায়গায় এসেছি। অনুরূপভাবে ভবিষ্যতেও আমরা চাইব যে শত কষ্ট, শত যন্ত্রণা উপেক্ষা করেও আমাদের নিজেদের যে দাবি, নিজেদের যে অধিকার, নিজেদের যে প্রাপ্য, যে নিজেদের যে হক, সেটা আমরা কিন্তু আদায় করে নেব। আজকে যদি এই আদায় করার মানসিকতা যদি না থাকতো তাহলে আপার প্রাইমারি সত্যি কথা বলতে কি শীত ঘুমে চলে যেত। কারণ এই রিক্রুটমেন্টটা কেন করবে বলুন তো রাজ্য সরকার? রাজ্য সরকারের এখানে কোনো ফায়দা আছে, কোনো লাভ আছে? কিচ্ছু নেই। বরং রাজ্য সরকারের যত রিক্রুটমেন্ট আছে সব থেকে পৃথিবীর ইতিহাসে বলবো আমি, বা ভারতবর্ষের নিয়োগের ইতিহাসে বলবো, ইভেন পশ্চিমবঙ্গের নিয়োগের ইতিহাসে তো বটেই। তো এমন একটা রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, যে রিক্রুটমেন্টটা যখন হবে তখন আপনারা দেখতে পাবেন যেখানে 100% যদি আমরা স্বচ্ছ বলি,
সেটা কিন্তু ভুল বলা হবে না। আগে রিক্রুটমেন্টটা প্যানেলটা প্রকাশ হোক, এক্সক্লুড হবে সেই সমস্ত অযোগ্য চাকরি প্রার্থী যারা এই লিস্টে ঢুকে আছে। যদি কেউ যোগ্য থাকে, কোর্ট যদি সেটাকে মনে করে ইনক্লুড করতে পারে, সেটা আমাদের বিষয় নয়। কিন্তু পশ্চিমবঙ্গে নিয়োগের ইতিহাসে 2011-র পর তো বটেই, তো এই রিক্রুটমেন্টটা হয়তো সব থেকে স্বচ্ছ রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। তাহলে কেন বললাম যে এই একটা স্বচ্ছ রিক্রুটমেন্টের ক্ষেত্রে রাজ্য সরকারের কখনো এই জায়গায় দাঁড়িয়ে ইচ্ছা শক্তি থাকতে পারে না, তাই হয়তো ছিল না, তাই আমরা নিয়োগটা পাইনি। কিন্তু আমরা কিন্তু ভুলে যাইনি, বা রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনকে আমরা ভুলতে দিইনি যে এই রিক্রুটমেন্টটা না করলেও নয়, এইটা আমরা ভুলতে দিইনি। আমরা বারবার প্রেশারাইজ করেছি, বারবার বলেছি যে এই রিক্রুটমেন্টটা একদিন না একদিন আপনাকে করতেই হবে। অতএব আমরা রাস্তায় আছি, আমরা রাস্তা ছাড়িনি আর রাস্তা ছাড়বো না। যতক্ষণ না যোগ্য চাকরি প্রার্থীদেরকে স্কুলে পাঠাতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। পরবর্তীতে যারা প্যানেল হয়ে যাবে, অটোমেটিক দেখবেন 3টে ভাগে ভাগ হয়ে যাবে প্যানেল হওয়ার পর। যারা এম প্যানেল, তারা যত দ্রুত সম্ভব 9 বছর 10 বছর অপেক্ষা করেছে, আর কেনই বা করবে, তারা স্কুলে যেতে চাইবে। যারা কাছাকাছি ওয়েটিং হবে, তারা চাইবে যত দ্রুত সম্ভব ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিংগুলো হয়ে যাক, তাহলে তাদের সিরিয়ালগুলো আসবে। যারা লাস্টের দিকে থাকবে, তারা হয়তো বলবে ভ্যাকেন্সি না হলে আমাদের হবে না। আমরা প্রয়োজনে সেই জায়গায় রাজ্য সরকারকে প্রেশার করব, সুপারনিউমেরিক পোস্ট ক্রিয়েট করে হলেও সবার চাকরি দিতে হবে। কারণ 9, 10, 11, 12 ওয়ার্ক ফিজিক্যাল, গ্রুপ সি, গ্রুপ ডি সব ক্ষেত্রে যদি সবার চাকরি হয়, তাহলে 16 সালের রিক্রুটমেন্ট, এইটা ফার্স্ট SLSC, এই ক্ষেত্রে রিক্রুটমেন্টটা কেন হবে না? সেই জায়গাটা, লড়াইটা আমরা সেদিন দিতে পারবো যেদিন আপনারা আমাদের সঙ্গ দেবেন। তাই চেষ্টা করব, ভেঙে পড়বেন না। আমরা এই লড়াইয়ের ময়দানে ছিলাম, আছি, থাকবো শেষ পর্যন্ত, একদম শেষ পর্যন্ত। অর্থাৎ একটা যোগ্য চাকরি প্রার্থী যদি স্কুলে না যেতে পারে, ওয়েটিং থাকে, তার জন্যে ধর্ণা মঞ্চ থাকবে, তার জন্যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ থাকবে, তার পাশে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ থাকবে। জাস্ট এইটুকু দায়িত্ব নিয়ে আপনাদেরকে আমরা বলতে পারি যে কখনো স্বার্থপরের মতো আমরা বলবো না যে একজন দুজন যার হয়ে গেল সে বেরিয়ে যাবে। সে কেউ যদি স্বার্থপর আমাদের মধ্যে থেকে থাকে, সে থাকবে, অসুবিধা নেই, তাকে ধরে রাখার দায়িত্ব আমাদের নয়। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি মহিউদ্দিন মাহি, সুশান্ত সোম, আনিসুর রহমান, আমরা লাস্ট চাকরি প্রার্থীরা থাকা পর্যন্ত আমরা মঞ্চের পাশে আছি এবং আমরা থাকবো। সে লড়াইটা আমার হতে পারে বা আপনার হতে পারে। আমরা মনে করি এই লড়াইটা সার্বিক, এই লড়াইটা আপার প্রাইমারি আমাদের একটা ইমোশন, একটা আবেগ, একটা স্বপ্ন, একটা লালিত মানে স্পৃহা আমাদের মধ্যে জেগে আছে, যেটা যতক্ষণ না আমরা এটাকে শেষ করব, ততক্ষণ পর্যন্ত ঘুমিয়েও শান্তি পাবো না। ঘুমিয়ে শান্তি পাই না এখনো। তাই আমরা চাই যে শেষ চাকরি প্রার্থীটা থাকা পর্যন্ত আমাদের এই লড়াইটা আমরা দেব। তাই মঞ্চের পাশে থাকুন, বিভ্রান্ত হবেন না। আমরা বারবার বলি, ফেসবুকে কে কি লিখলো এই বিষয়গুলোর উপর গুরুত্ব আপনারা দেবেন না। কারণ ফেসবুকে কেউ ক্রেডিট নেওয়ার জন্যে, কেউ পয়সা লুটার জন্যে, কেউ এক এক রকম মানসিকতা নিয়ে ফেসবুক করে, কেউ অন্যভাবে বিশ্লেষণ করবেন না। তো এই মানসিকতা, আমরা তাদেরকে রেসপেক্ট করি, বারবার বলেছি যে তাদেরকে সম্মান করি যারা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে। অর্থাৎ আজকে মাতঙ্গিরি হাজরার পাদদেশে প্রাইমারি আপার প্রাইমারি দুটো মঞ্চ চলছে, গ্রুপ সি গ্রুপ ডি, রাজ্য সরকার গ্রুপ সি গ্রুপ ডি ধর্ণা মঞ্চ, তারপরে গান্ধী মূর্তির পাদদেশে চলছে 9, 10, 11, 12 ওয়ার্ক ফিজিক্যাল। যারাই রাস্তায় আন্দোলন করছে তাদেরকে প্রত্যেককে আমাদের পক্ষ থেকে স্যালিউট, সংগ্রাম অভিনন্দন। হ্যাঁ, এরা রাস্তায় আছে, এরা নিজের জন্য নিজের লড়াই করছে। আর যারা কিছু বাড়িতে বসে আছে দেখবেন, যাদেরকে কোনো আন্দোলনে দেখতে পাবেন না, কোনো কিছুতে দেখতে পাবেন না, এরা হলো সেই ফেসবুক বাবা। এই ফেসবুক বাবাদের থেকে দয়া করে দূরে থাকুন, এই ফেসবুক বাবাদের থেকে দয়া করে দূরে থাকুন। এদের একটা কি বলবো, এদের একটা চুল ছেঁড়ার ক্ষমতা নেই। আজকে এতদিন শুনে আসছেন যে আপার প্রাইমারি প্যানেল বের করতে দেবো না, এখন শুনবেন প্যানেল বার করলি তো করলি, এবার প্যানেল ক্যান্সেল করে দেখাবো। আর একটা কথা আজকে লিখেছিলাম যে ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। তো এটা একদম বাস্তব সত্য। সরকার রিক্রুটমেন্ট করতে চায়নি, কমিশন রিক্রুটমেন্ট করতে চায়নি, ভালোভাবে হেয়ারিং করায়নি, অ্যাডভোকেট জেনারেল বা অ্যাপয়েন্ট করেনি, বা রাজ্য সরকার সেই জায়গায় সক্রিয় সদিচ্ছা দেখায়নি, তাই নিয়োগ হয়নি। তার মানে এই নয় যে কোনো একটা মামলা করেছিল কেউ, সে তার 2 বছর একটা মামলার জন্য তার জন্য সে আটকে রেখেছে। তার বাবার ক্ষমতা আছে, কোর্টের একটা অ্যাডভোকেট যাকে চেনে না, সে নাকি একটা নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছে। এসব কথা যারা আপনারা বিশ্বাস করেন না, তাদের জন্য ওই সব ফেসবুক বাবা ঠিক আছে, কিন্তু আমাদের জন্য নয়।
নয়, আমরা বলি যারা রাস্তায় নেমে লড়াই করে আমরা তাদের পাশে আছি। যারা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করে, যারা লড়াইয়ের মতো লড়াই করে, তারা ফেসবুকে কোনোদিন ওই ভাষায় কথা বলবে না যে আমি আটকে রেখেছি বা আমরা আটকে রেখেছি। তুমি কে হে হরিদাস পাল যে তুমি আটকে রাখবে? তোমার কিসের এত ক্ষমতা যে তুমি আটকে রাখবে? একটা আর্গুমেন্ট করার ক্ষমতা নেই, তুমি দাঁড়িয়ে একটা কথা বলতে পারো না, উকিলের দালাল তুমি বলে নিয়োগ আটকে রেখেছো। তো এই সমস্ত দালালগুলা থেকে একটু দূরে থাকবেন, যত দূরে থাকবেন তত ভালো। হ্যাঁ, আমিও একাধিক অ্যাডভোকেটের সঙ্গে উঠা বসা করি, কিন্তু আমরা কোনোদিন এই অধ্যত্ব আমরা দেখাই না, কারণ আমরা ওইটাকে প্রফেশন করি। যদি কেউ প্রফেশন করে নিয়ে থাকে, আমি এর আগে একটা কথা লিখেছিলাম যে কোনো অ্যাডভোকেট আজ পর্যন্ত আমি শুনিনি সিনিয়র অ্যাডভোকেটদের কাছে যে কেউ বলতে পারে যে এই তারিখের মধ্যে অর্ডার বার করে দেবো, এই তারিখের মধ্যে অর্ডার বার করে দেবো, আর দ্বিতীয় কথা হলো এই অর্ডার পাইয়ে দেবো। তো এইটা তারাই বলে যারা ফেসবুক দালাল। কোনো অ্যাডভোকেট যেখানে বলতে পারে না, কোনো জাজ যেখানে বলতে পারে না যে এইটা অর্ডার হবে, একজন ফেসবুক বাবা লিখে দিলেই হয়ে গেল। তো সেই জায়গা থেকে বলবো এই সমস্ত পয়জনগুলা থেকে, এই সমস্ত পয়জনগুলা থেকে আপনারা একটু দূরে থাকবেন, আর চেষ্টা করবেন নিজের অ্যাপ্লিকেশন সেন্সটাকে কাজে লাগিয়ে। আপনি হবু শিক্ষক হতে যাচ্ছেন, সুতরাং আপনার নিজস্ব একটা অ্যাপ্লিকেশন সেন্স আছে, আপনার নিজের সেই সূক্ষ্ম অ্যাপ্লিকেশন সেন্সটাকে কাজে লাগান। আপনি দেখুন এটাকে আদৌ কি হতে পারে, হওয়ার মতো, হওয়ার যোগ্য, হওয়ার পসিবিলিটি কতটা। এই সমস্ত জায়গাগুলা নিজেকে দিয়ে একটু প্রশ্ন করুন, দেখবেন সব উত্তর আপনি নিজে নিজেই পেয়ে যাবেন। কারও প্রয়োজন হবে না, কোনো ফেসবুক বাবার পোস্ট দেখার দরকার হবে না। তাই বারবার বলবো, এখনও লড়াইয়ের ময়দানে আছি, ভবিষ্যতেও থাকবো, যতক্ষণ না এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং যতক্ষণ না প্রত্যেকটা চাকরি প্রার্থী, আপার প্রাইমারি চাকরি প্রার্থী স্কুলে যাচ্ছে, যোগ্য চাকরি প্রার্থী, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যে ধর্ণা মঞ্চটা দেখছেন, এই ধর্ণা মঞ্চটা থাকবে। ঝড় জল বৃষ্টি উপেক্ষা করেও 42 ডিগ্রি তাপমাত্রাতেও থেকেছি, আবার প্রচণ্ড বৃষ্টির দিনেও থেকেছি। আজকেও বৃষ্টি হয়েছে, দেখেন গুটিয়ে রেখেছি, আমরা সোজা করে বসতে পারিনি, এই জায়গাগুলো স্যাঁতসেঁতে হয়ে আছে।